সুন্দরী রাগী বউটাকে করতে গিয়ে আমার পুরো জীবন শেষ। তখন বলে, তোর রডটা এত ছোট কেন রে? তোর রডটা যে আমার কুয়ার ভিতরে ঢুকে আমি তো টেরই পাই না। তোর দ্বারা হবে না রে, তোর দ্বারা হবে না। তোর মতো আরও 3-4টাকে আমি রাখতে পারি। তুই একটা কাজ কর, তুই উপর দিয়ে খেয়ে যা, উপরে প্রচুর পানি আছে। যদি আজকে খেয়ে শেষ করতে পারিস তোকে আবার খেতে দেব। বন্ধুরা, রাগী বুকে কিভাবে করলাম। এখন তোমাদেরকে পানি বের করার গরম গল্পটি শোনা। তোমরা এখন হেডফোন নিয়ে বসে যাও, যদি গল্প শুনে মজা পাও চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো চলো তোমাদেরকে এখন ইন্টারেস্টিং গল্পটি শোনাবো। তোমরা পুরা ভিডিও শুনলে তোমাদের গরম পানি বের হবে। পতিতালয়ে গিয়েছিলাম নিজের দৈহিক খিদা মেটানোর জন্য। সেখানে গিয়ে দেখি মেয়ে জানালার পাশে বসে কান্না করতেছে। গেস করলাম, কি বুঝপার, তুমি কান্না করতেছ কেন? এমনি কান্না করতেছি। আচ্ছা ওয়েট করুন, আমি পোশাক খুলতেছি। কেন জানি মেয়েটার প্রতি আমার একটু মহব্বত হলো। আবার জিজ্ঞেস করলাম, প্লিজ বলুন আপনার কি হয়েছে? আপনি জানি কি করবেন? এর থেকে না জানাই ভালো, প্লিজ বলুন। বাড়ির কথা অনেক মনে পড়তেছে, খুব ইচ্ছে করতেছে বাড়ি যেতে, কাজ থেকে ছুটি নিয়ে গেলেই তো হয়। পরে আবার এসে কাজ করবে, সম্ভব হলে সেটাই করতাম। কেন সম্ভব না? কেন? আসলে আমার বয়ফ্রেন্ড আমাকে এখনই বিক্রি করে দিয়েছে, আমি চাইলেও যেতে পারবো না এখন। এটাই আমার বাড়িঘর, বয়ফ্রেন্ড বিক্রি করে দিয়েছে মানে কি বলো? এইসব প্লিজ যদি একটু খুলে বলতে, আমাকে থাক না অজানা। প্লিজ, আজ থেকে 9 মাস আগে একটি ছেলেকে আমি অনেক ভালোবাসতাম। একদিন ছেলেটি আমাকে বলল, জান চলো পালিয়ে বিয়ে করি। তার কথাতে রাজি হয়ে গেলাম এবং পালিয়ে আসলাম ঢাকায়। তো ঢাকায় এসে 2 দিন একসঙ্গে থাকার পরে সে আমাকে পতিতালয়ে বিক্রি করে চলে যায়। এইসব কি সত্যি? মেয়েটির কথা শোনার পরে বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকলাম। তখন মেয়েটি আবার বলে উঠল, কি হলো, কাজ করবেন না? তখন সোজা মেয়েটিকে বললাম, আমি তোমাকে বিয়ে করে চাই, তোমার সঙ্গে চিরকাল থাকতে চাই। মানেটা হচ্ছে আমি তোমাকে বিয়ে করব, তোমার সঙ্গে থাকব। আপনার মাথা ঠিক আছে? আমি একজন পতিতা, সমস্যাটা নেই। আমি মানিয়ে নিব, তুমি না হয় তোমার অতীত ভুলে গিয়ে নতুন করে বাঁচবে। এটা কি সম্ভব? তুমি চাইলেই সম্ভব। আমি তো আপনাকে চিনি না, জানি না, এছাড়া আপনিও আমাকে চিনেন না, জানেন না। বিয়ের পরে দুজন দুজনকে চিনব, জানব। আপনার পরিবারের লোক মানবে আমাকে? আমার পরিবারে কেউ নেই, আমি একাই। ওহ, কিন্তু আমাকে এখান থেকে বের করবেন কিভাবে? সেটা আমার চিন্তা। তুমি কি আমাকে বিয়ে করবা? বুঝেছি না কি বলবো। কারণ একজনকে বিশ্বাস করে ঠকেছি, প্লিজ একটা সুযোগ দাও আমাকে। আমি ঠেকাবো না, কিন্তু আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন কেন? সেটা আগে বলুন। সতী, তোমার কথাগুলো শোনার পরে তোমার প্রতি অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে মনে হয়। এটা ভালোবাসা? 2 মিনিটের পরিচয় ভালোবেসে ফেললেন? মনে হচ্ছে এটা আবেগ। আবেগ না, 2 মিনিটের কথায় না, 1 সেকেন্ডের দেখাতেও ভালোবাসা যায়। হ্যাঁ যায়। শোনো, আমি তোমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করতেছি। আজকেই আমি তোমাকে বিয়ে করতে চাই, ঠিক আছে? কত কথা বললাম অথচ কেউ কারো নাম নেই, জানলাম না। আমার নাম হাসিব, তোমার? আমার নাম আয়েশা। ঠিক আছে আয়েশা, আমি আসতেছি। সবকিছুর একটা ব্যবস্থা করে। এরপরে হাসিব পতিতালয়ের লোকদের সঙ্গে কথা বলে 4 লক্ষ টাকার বিনিময়ে আয়েশাকে ওখান থেকে বের করে নিয়ে আসে। আয়েশাকে বের করার পরে হাসিব সোজা কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে। আজ বিয়ের 1 বছর পরে আয়েশা একটি সাক্ষাৎকারে বলে, জানেন আমার স্বামীর সঙ্গে এই 10 বছরে তুই কথা হয়নি। আমি রাগ বা অভিমান করলে সে আমার রাগ ভাঙ্গায়, আমি ভুল করলে আমার ভুল বুঝিয়ে দেয়।
সে আমাকে কখনো আমার অতীত নিয়ে খোঁটা দেয়নি। জানেন, এই পৃথিবীতে যদি বর্তমান কোন সুখী নারী থাকে তাহলে সেটা হব আমি। শতান্নী পুরুষ তার শখের নারীকে অসম্ভব ভালোবাসে, সেটা আমার স্বামী হাসিবকে দেখেই বুঝেছি। সবাই দোয়া করবেন আমি যেন এভাবে চিরকাল সুখে থাকতে পারি। আমি স্বামীর সঙ্গে শত, ঠিক কার কপালে কখন সুখ আসে বোঝা বড় দায়। আর ভালো লাগা ভালোবাসা মন থেকেই হয়। মা, ফ্রিজে বাবার কাটা মাথাটা রেখেছিলাম, সেটা কোথায়? বাবার মস্তক দিয়ে ভেবেছিলাম একটা রেসিপি করব সোলাঙ্কি আন্টিকে খাওয়ানোর জন্য, কিন্তু মাথাটাই তো পাচ্ছি না। মিসেস সায়লা কড়াইয়ে খুন্তি নাড়তে নাড়তে বলে, শুভ কাজের দেরি কিসের? আজকে এই কাজটা করে নিলে কেমন হবে? উক্ত কথাটি বলেই তিনি পাশের চুলো ইশারা করে। সেটাই গনগনে আগুন জ্বলেছে। চুলের মুখে একটি বড় হাঁড়ি। প্রাচী ধীর পায়ে এগিয়ে আসে মায়ের নিকট। হাঁড়ির মুখের ঢাকনা সরিয়ে জোরে সাগিস টেনে ঘ্রাণ নেয়। বারদুয়েক মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে তুলে বলে, অতিথি আপ ডাইনে যেন কোন কমতি না হয়। মা, স্পেশাল গেস্ট কিনা আমাদের শায়লাও কি? কিঞ্চিত হাসে রসিয়া রাধে সে। প্রাচী নিজের ঘরে এসে তৈরি হতে আয়নার সামনে দাঁড়ায়। পরনে মেরুন রঙের একটি গর্জিয়াস ত্রিপিছু। চুলগুলো মুখে রহস্যময় হাসি, চোখ ভর্তি গাঢ় কাজল, কিন্তু ঠোঁটটা ভীষণ সুখোস দেখাচ্ছে। পাশের ড্রয়ার থেকে একটি লাল টককে কুপস্টিক বের করে প্রাচী ধীরে ধীরে তা ঠোঁটে লাগায়। অনস্ক হয়ে ঠোঁটের নিচে লেপ্টে যায় লাল রঙা প্রলেপটি। প্রাচী নিজের বৃদ্ধা আঙুল ছুঁয়ে মুছতে নেয়। পরক্ষণে কি জ্যাং চিন্তা করে আয়নার দিকে এক ঝলক তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে। আরেকটি ড্রয়ার খুলে একটি কাটা আঙ্গুল বের করে সযত্নে আঙুলটি কাটা অংশে পট্টি বা গুধা প্রাচী আলতো হাতে আঙুলটির শাক হাজে লেপ্টে যায়। লিপস্টিক মুছে আমায় ঠোক হিট উঠে চেয়েছিলে তুমি। আমি আমার কথা রেখেছি, তোমার কাটা আঙুলটা আজও নিজের কাছে রেখেছি। তোমার পরশ পাচ্ছি, ডুবে যাচ্ছি ক্রমাগত আমার ঠোঁটের স্পর্শ, কিন্তু তুমি আজও পাচ্ছ আমার ভালোবাসার প্রমাণ। কিন্তু আমি দিয়েছি, কিন্তু আফসোস তুমি তা সচরাচর দেখতে পেলে না, কারণ তোমার চোখগুলো উঠিয়ে নেওয়ার আগেই থেতলে গেল। জেগি চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়েছে প্রাচীর, কিন্তু মুখে হাসি ততক্ষণেও বিদ্যমান। নিচ থেকে সোলাঙ্কির ডাক ভেসে আসে। প্রাচী চোখের পানি মুছে ছুট লাগায়, দ্রুত দৌড়ে কিছু সিঁড়ি পার হয়ে গতি কমিয়ে দেয়, ধীরে ধীরে নামতে লাগে। সোলাঙ্কি বসে আছে সোফায়, পরনে কালো রঙের জর্জেট শাড়ি, থোক হিটে পিঙ্ক লিপস্টিক, খোপায় লাল গোলাপ, মুখে প্রচুর সাজ, সব মিলিয়ে এক চোখ ধাঘু ধানো সৌন্দর্যের মেলাজেন। পাতলা দেহে এমন সাজ পোশাক মানিয়েছে ভীষণ। শায়লার সঙ্গে খোশক গল্পে দস্ত। সে প্রাচী নিচে নেমে দাঁড়ায় তার সামনে। সোলাঙ্কি ঢঙ্গি স্বরে, ওহ মাইবে কিবি বলে উড়িয়ে ধরে তাকে। শায়লার দৃষ্টি তখনও স্থির। সোলাঙ্কি প্রাচীকে নিয়ে সোফায় বসে বলেন, আইনো তোমার অনেক কষ্ট হচ্ছে বর্তমানে। পর দুটো প্রিয় মানুষের অকাল মৃত্যু হল। দুঃখ পাবে, এটাই স্বাভাবিক, কিন্তু নিজেকে সামলাতে হবে। তোমাদের এখনও অনেক পথ চলতে হবে বাই ওয়েতে। আজকে তোমায় ভীষণ সুন্দর লাগছে প্রাচী। ইউ লুকিং সো কিউট। প্রাচী স্মিত হেসে বলে, আপনাকেও ভীষণ সুন্দর লাগছে আন্টি। এই বয়সেও আপনি খুব তো ফিট। নিশ্চয়ই ভীষণ টেক কেয়ার করেন নিজের শরীরের। আপনার এই রূপে পাগল বহু পুরুষ নিজের এই সুন্দর রূপকে কাজে লাগিয়ে জীবনে অনেক উন্নতি করেছেন। আপনি সোলাঙ্কি কাশতে লাগে। শায়লা দ্রুত কিচেনে যায়, এক গ্লাস পানি নিয়ে এসে হাতে দেয় তার। সোলাঙ্কি হাতের পার্সটি রেখে গ্লাস হাতে যেই না চুমুক দিতে যাবে অমনি নাকৃত করে উত্তেজিত কণ্ঠে বলে, ওয়াক, এটা কি এমন লালচে পানি? কেন উপরে 3টে ছোট ছোট চুলও ভাসছে? দেখে মনে হচ্ছে ছেলেদের চুল।
আমি এটা খেতে পারবো না। শায়লা আগে দেখিয়ে ভাবলে সহিং হয়ে বলল, রান্নার উচ্ছিষ্ট পানি এটি ভুল বসে তো তোমার জন্য নিয়ে এসেছি। জানালায় ধারে রাখা ছিল, মেবি বাতাসে চুল উড়ে এসে পড়েছে। গ্লাসটি সোলাঙ্কির হাত থেকে নিয়ে আবারও কিচেনে রেখে দেয় সে। সোলাঙ্কি ভ্রু কুঁচকে বলে, ফেলে দিন ওটা শায়লা আপু। রেখে কি হবে নোংরা পানি। শায়লা গ্লাসটি উঁচিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, নোংরা নয়, প্রয়োজনীয় লাগবে। তুমি খেতে বসো, আজ আমি নিজের হাতে তোমার জন্য মস্তক ভুনা করেছি। তুমি ভীষণ পছন্দ করো কিনা? খুব খুঁতনে রেঁধেছি তোমার জন্য। খেয়ে বলবে কেমন হলো। অবশ্যই খাপসায় আপু। আপনার হাতের রান্না আমার বরাবরই ভীষণ পছন্দের। আজাদ ভাই বেঁচে থাকে প্রায় খেতাম, সোলাঙ্কি বলে। টেবিলে বসে কিচেনে যায় প্রাচী। টেবিলের নিকটে আসতেই সোলাঙ্কি বলে, তোমার মাকে স্বাভাবিক দেখে ভীষণ ভালো লাগলো। প্রাচী, তোমার বাবা মা রাগিয়েছে মাত্র কদিন এর মাঝে। তোমার মা নিজেকে বেশ গুছিয়ে নিয়েছে। প্রাচী নিচে তাকিয়ে বলে, দুনিয়াতে কোন কিছু স্থায়ী নয়, অস্থায়ী। এই জীবনে ভালো থাকতে হয়, ভালো থাকার জন্য সর্বোচ্চ করতে হয়। জীবনকে গুছিয়ে নিতেই হয়, না হলে অগোছালো জীবনে যে কেউ ঢুকে পড়তে পারে অনাকাঙ্ক্ষিত, অচিত। সোলাঙ্কি প্রসঙ্গ পাল্টায় দ্রুত, চেয়ারে টেনে বসে। সে নাকে বাজে গন্ধ এসে বাঁধে, নাকমুখ কুঁচকে বলে, কিসের এত বাজে গন্ধ? শায়লা খাবার হাতে টেবিলে বসে বলেন, নতুন বাড়ি পড়েছিল, দীর্ঘ উদিন বিখরাল কুকুর পচে পড়ে আছে কোথায়। নতুবা মানুষ। সোলাঙ্কি উঠে দাঁড়িয়ে, সোলাঙ্কি মুখে বিন্দু বিন্দু ঘাম জমে, পরিচিত মানুষগুলোকে আজ তার ভয়ানক লাগে। গলা শুকিয়ে আসে, মনের মাঝে এক অদ্ভুত ভীতি কাজ করে। শায়লা এগিয়ে আসে, সোলাঙ্কিকে চেয়ারে বসিয়ে আঁচল দিয়ে আলতো হাতে মুখের ঘাম মুছে দিতে দিতে বলে, সুন্দর সাজে ভয়াবহ চেহারা, বড্ড বেমানান লাগে। সোলাঙ্কি এই ঘামগুলো যেন চাঁদের গায়ে কলঙ্ক। ভয় পায় নির্বোধেরা। তুমি তো চালাক চতুর। তুমি মানুষকে ভালোবাসতে পার, সুযোগ নিতে পারবা, আগুয়ে করতে পার। তোমার ভয় পেলে চলবে না। আজকের ওয়েদার দেখ, কত কালো আকাশের ওই কালো মেঘ একটা কালো রাতকে সাক্ষী দেবে। আজ দীর্ঘশ্বাস নাও। সোলাঙ্কি বাতাসের তেরো মাংসের গ্রাক্ষণ ভাসছে, অনুভব করো জানো। সোলাঙ্কি মানুষ পচলেও কিন্তু ঘ্রাণ আসে এমন, বলে শায়লা। উলাঙ্কি ভয়ে মৃদু চিৎকার করে উঠল। পার্স হাতে চেয়ারে থেকে উঠে দাঁড়ালো, কাপা স্বরে বলল, বাড়ি যা বা আমি। কাঁধে হাত রেখে পুনরায় বসিয়ে বলল, যাবেনই তো আন্টি। কিন্তু খেয়ে যেতে হবে। মা কত কষ্ট করে রেঁধেছে আপনার জন্য, খুলে থেকে যত্ন নিয়ে মাংস ছাড়িয়েছে, হাতুড়ি পিটিয়ে খুলে মোজক বের করেছে। আপনার জন্য রান্না করেছে হাত পুড়িয়ে, জানেন। রাতে গিয়েও জমাট বাঁধার ত্রুটি একাকার হয়েছিল। কিচেন তাহলে ভাবুন কত কষ্ট প্রাচী খাবার বেড়ে দিয়েছে। সোলাঙ্কি ভয়ে কাঁপছে, ঘন শাকিস নিচ্ছে। একটি ছুরি হাতে বসে সোলাঙ্কির পাশে ছুরিটি সোলাঙ্কির গালে আলতোভাবে ছুঁয়ে দিতে দিতে বলে, খেয়ে নাও সোলাঙ্কি, তোমার পছন্দের খাবার সামনেই আছে। স্বাদ নাও। নতুক্ষিণত্বের স্বাদ নিতে তো তোমার খুবই ভালো লাগে। সোলাঙ্কি হাত না ধুয়েই কাপা হাতে ভাত মাখতে শুরু করে, সামান্য কিছু ভাত তরকারি দিয়ে মুখে তুলে দু তিনবার চিবিয়ে এরপরও ঘিয়াক করে সবটা ফেলে দিয়ে উত্তেজনা সহিত বলে, এটা কি কিসের? এর জগ। ভাজা শাসায় আপু কেমন বিদ ঘুটে খেতে। গুইলা কিঞ্চিত হেসে বলে, তোমার ভীষণ প্রিয় মানুষের জগ, তোমার আজাদ ভাইয়ের এই মোজটাই তো তুমি খেয়েছিলে বেঁচে থাকতে। আমার থেকে আমার স্বামীকে কে ছুঁড়ে নিলে? তাই তার মৃত্যুর পর আস্ত মাথাটাই রেখে দিয়েছি তোমার জন্য বেঁচে থাকতে। মস্তিষ্কের অনুভূতিগুলো খেয়েছ, এবার মৃত্যুর পর আসল মস্তিষ্কটাই ভেজে দিলাম তোমায়, এবার তৃপ্তি নিয়ে খাও তুমি গু।
সোলাঙ্কি মুখে হাত চেপে বসি হুকস্টে চেয়ার থেকে সরে নিচে বসে মি করে দেয় সে। প্রাচী তার মাকে উদ্দেশ্য করে বলে, খাবারটা হয়তো উনার ঠিক জম হচ্ছে না মা, আরেকটি নিয়ে এসো উনার জন্য। আমরা অপারেশন রেখেছি তো সেটা উনার খেতেই হবে। গুইলা কিচেনে যায়, আবারও একটি ঢাকনা সমেত বাটি বের করে আনে মশামাছিতে ভর্তি সেটি নষ্ট হওয়া খাবার। বাটিটি সোলাঙ্কির সামনে রাখে। তা দেখেই সোলাঙ্কি আরব মি করে। প্রাচী পেছনে থেকে সোলাঙ্কির চুলের মুঠি ধরে বলে, খানা এটা খা তোর মতোই। একজন প্রতারকের ক্লিজা ভুনা, অনেক আগের রান্না, এটি প্রয়োজনীয় মানুষের অভাবে খাওয়াতে পারিনি, আজ পেয়ে গেলাম তোকে খাওয়াবে। সোলাঙ্কি দু হাত জোর করে প্রাচীর সামনে, চোখ ভর্তি পানি। শায়লা সোলাঙ্কির দু হাত চেপে ধরে। প্রাচী এক চামচ সেই নোংরা খাবার নিয়ে জোর করে সোলাঙ্কির মুখের কাছে নিয়ে যায়। খিট অবধি ছোঁয়া লাগতেই প্রচণ্ড শক্তি দিয়ে ঝাঁটা দেয় সে, ফলস্বরূপ প্রাচীর হাত খিটকে চামচ দূরে পড়ে যায়। সোলাঙ্কি দরজায় দিকে দৌড়ায়, প্রাণপণে দরজা খোলার আগেই প্রবেশ করে কেউ। বাড়িতে মানুষটিকে দেখে চোখ দুটো বড় বড় হয়ে যায় তার। শায়লা ওর চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। দূর থেকে সোলাঙ্কি চোখ ধরে চিৎকার করতে থাকে, মেঝেতে শুয়ে এপাশাপাশ গড়ায় খায়, চোখ ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, কেন আমার সঙ্গে এক কাজ করছো? তোমরা কি অপরাধ করেছি? আমার ভীষণ কৃষ্ট হচ্ছে প্রাচী। আমি তো তোমার মায়ের মতো। শায়লা আপু, আপনাকে আমি নিজ বোনের নজরে দেখেছি, আপনাদের জন্য কম করিনি তো আমি। কেন করছেন এমন? কী দোষ আমার? কেউ একজন পুরুষালী কণ্ঠে বলে ওঠে, তোমার এই রূপ কই? তোমার সর্বনাশ, তোমার ধ্বংস। পিছনের সিটের দুটো ছেলে নোংরাভাবে আরহাকে দেখছিল আর বলছিল, মামা কালো রঙের ফিতা দেখা যাইতেছে কি? টাটকা ফর্সা পিঠ মনে হচ্ছে। তাদের কথা সম্পূর্ণ করতে না দিয়ে আরহা পিছনে ঘুরে একটা ছেলের গালে ঠাস করে চড় বসিয়ে দিল। ছেলেটা আরোহার দিকে রক্তিম চোখে তাকায়। বাসে কম মানুষ ছিল না, এত মানুষের মধ্যে এরকম অপমান খুব একটা শুকর নয়। আরহা সব প্রশ্ন দৃষ্টি নিক্ষেপ করে বলে, বাড়িতে আব্বা আম্মা নাই নাকি এতিম? শিক্ষা দেয়নি কেউ মেয়েদের সাথে কেমন আচরণ করতে হয়? জানেন না নিজের বোনের দিকেও কি এরকম কুনজরে দেখেন নাকি এভাবেই বোনের উড়ির গিলে খান? পিছনের সিটে বসা যে ছেলেটা চর খেলো সে কটম করে তাকিয়ে বলে ওঠে, তোর বাপ তোর পিছনে টাকা খরচ করে না? রঙিন রঙিন ব্রা কিনতে পারলে বোরখা কেন কিনতে পারিস না? তোরা রাস্তায় উলঙ্গ হয়ে বের হবি আর আমরা ছেলেরা দেখলেই দোখস। আরহা এবার চড়া মেজাজ দেখিয়ে বলে, আমি বোরখা পরে বের হই, বাল হয়ে বের হই, তাতে তোর বাবার কি? তোরা উলঙ্গ হয়ে বের হয়ে দেখ, কয়টা মেয়ে তোদের গিলে খায়, নোংরা চোখে বের হয়ে দেখ। কেউ তোদের দিকে তাকাতেও লজ্জা পাবে। পরিবারের শিক্ষা দরকার, এমন না যে আমি অশালীন পোশাকে বের হয়েছি। এই পোশাকেও যদি তোদের লালসা জেগে ওঠে তাহলে তোরা অসুস্থ মস্তিষ্কের মানুষ। জলদি মাথার ডাক্তার দেখা, ব্রেইন পচে গেছে তোদের। আশেপাশের সিটে বসা লোকজন দুপক্ষকেই থামতে বলে। নারীটি তো ব্যাপারে বেশিরভাগ সময়ই পুরুষ নারীর পক্ষ নিলেও আজকে দুই দল হয়ে গেল। কেউ কেউ ছেলেদের নজর ঠিক করতে বলছে, আবার কেউ আরহাকে দোষ দিয়ে বোরখা পরে কেন বের হয় না সেসব বলছে। পাশে থেকে একজন বলে ওঠে, চেহারা সুন্দর, চেহারা দেখাতে বের হয়েছেন, সে খুঁড়ির দেখাতে বের হয়েছেন তো মানুষ দেখবে না? আজব কথাবার্তা। আরহা কিছু বলতে যাবে এমন সময় তার পাশে বসা মেয়েটা তার বাম হাতটা চেপে ধরে। আরহা পাশে বসা মেয়েটার দিকে তাকায়। মেয়ে এতক্ষণ চুপচাপ বসে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। এতক্ষণে সবার মনোভাব দেখে সিদ্ধান্ত নেয় নীল সে চুপ থাকবে না। তবে আরহা কিছু বললেই সবাই আরহাকেই দোষ দেবে।
আরহা মেয়েটাকে পর্যবেক্ষণ করল, শুধুমাত্র চোখ দুটো বাতি, শরীরের কোন অংশ দেখা যাচ্ছে আরহা হাতের দিকে তাকিয়ে দেখল মেয়ে তখনও তার হাত ধরে আছে। আন্তরিকতার সাথে জিজ্ঞেস করল, কিছু বলবেন? মেয়েটা নিম্নস্বরে বলল, আপনি উনাদের আর কিছু বোঝাতে যাবেন না, সবাই আপনাকে ভুল বুঝছে। তারা ছেলে দুটোর পক্ষই নেয়ার শুরু করেছে গিয়েছে, কিন্তু মেয়ে আস্তে করে চোখের পাতা ফেলে ইশারায় থামতে বলে। আরহা আর কিছু বলে না। বাসের মানুষগুলোর মধ্যে তখনও এসব নিয়েই বলাবলি হচ্ছে। আয়েশা অর্থাৎ বোরখা পরা মেয়ে সবার উদ্দেশ্যে সালাম দিয়ে বলে, আপনারা দয়া করে দলে বিভক্ত হবেন না, এতে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। আপনার সঠিক পথ থেকে দূরে সরে যেকোনো একটা দিককে সমর্থন করছেন। এখানে আমার পাশে বসে আপুর যেমন দোষ রয়েছে, ঠিক তেমন পিছনে বসা পুরুষ দুটোরও দোষ রয়েছে। কেউ খুশির সাথে মজা করে চোখের জিনা করছে, আবার কেউ ফরজ ইবাদত ভুলে দুনিয়াবি কাজে মশগুল হয়ে গেছে। আশেপাশের মানুষগুলো নীরব হতে শুরু করেছে, তবুও সবার মাঝখান থেকে একজন বলে ওঠে, আপনার মতো উনি বোরখা পরে বের হলে তো এরকম কিছু হতো না, কেউ বাজে মন্তব্য করত না। আয়েশা বলে, উনি অশালীন পোশাক পরলেই বা কেন আপনাদের চোখ দিয়ে ভক্ষণ করতে হবে? আপনারা সবাই নারীর পর্দা তার পিছনে ঠিকই পড়ে আছেন, অথচ কুরআনে নারীর পর্দার আগে পুরুষের নজরকে হেফাজত করতে বলা হয়েছে। এটা কেন ভুলে যান? আমি বলছি না যে নারী বোরখা ছাড়া বের হতেই পারে না, ব্যাপারটা এরকম না। নারীরা বোরখা ছাড়া বের হলে আপনারা সেটা না দেখে বুঝিয়ে দিতেই পারেন যে বেপর্দা নারীর কোন স্থান নেই। আপনাদের দিকে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেকে ঠিক করলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে। একে অপরকে দোষারোপ না করে নিজেদের চিন্তা ভাবনা পরিবর্তন করুন। যার যার কাজের হিসেব তাকেই দিতে হবে, অন্য কেউ সেটার দায়ভার নেবে না। আয়েশা কিছুক্ষণ থেমে আবার বলে, যে নারী পোশাক পরেও এক প্রকার উলঙ্গ থাকে সে জান্নাতে প্রবেশ তো দূরের কথা, জান্নাতের সুখ ঘ্রাণও পাবে না। শরীকের লোম দেখানোর জন্য শাস্তি পেতে হবে। আর আপনি কি মনে করেন বেপর্দা করে কোন মেয়ে বেঁচে যাবে? কখনো না। আপনারাও কিন্তু বাঁচবেন না। এই যে আপনারা খারাপ চোখে নোংরাভাবে মেয়েদের দেখেন, এতে আপনাদের ঈমান নষ্ট হওয়ার আগেই আপনার নামাজে দাঁড়ালেও দেখবেন নামাজে মনোযোগ দিতে পারবেন না। সেই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। জিনার শাস্তি সম্পর্কে আপনাদের নিশ্চয়ই জানা আছে। আপনারা পরনারীর দিকে যেভাবে তাকান সেটা চোখের জিনা। কিছু মুহূর্ত উপভোগ করতে নিজেকে বিপদে ফেলবেন না। না, এসব শেষ নয়। প্রতিটা কাজের হিসেব আমাদের সবাইকে দিতে হবে। গিয়ে আয়েশা আরও কিছু কথা বলবে, কিন্তু বাহিরে তাকিয়ে দেখে সে বাড়ির সামনে প্রায় চলে এসেছে। আয়েশা আর কিছু না বলে ড্রাইভারকে গাড়ি থামানোর নির্দেশ দেয়। আয়েশা চুপচাপ বসে আছে, কিছু একটা ভাবছে, তার মুখটা চুপসে গিয়েছে। পাশ থেকে বলে ওঠে, আপু আমার কথায় কষ্ট পাবেন না, আশা করছি নিজের ভালোটা বুঝবেন। আপনি আপনার স্বামীর জন্য আমানত। নিজের হাতের লোমকেও পরপুরুষের নজর থেকে রক্ষা করবেন। বাস থামলে আয়েশা বাস থেকে নামার উদ্দেশ্যে এগিয়ে আসে। পিছনে তাকিয়ে দেখে সবাই তার দিকেই তাকিয়ে আছে। তারা হয়তো ভাবেনি কেউ তাদের এভাবে জব্দ করবে। তাদের পিছনের সিটে বসা ছেলেটি দুটো নিজেদের মধ্যে কিছু নিয়ে বলাবলি করছে, আরহা আর তার দিকে তাকাচ্ছে। আয়েশা গাড়ি থেকে নেমে আসে, রাস্তার পাশ দিয়ে হাঁটা শুরু করে। রাস্তার পাশে দাঁড়িয়ে ব্যাগ থেকে মোবাইলটা বের করে দেখে 2টা বেজে গেছে। মোবাইলটা ব্যাগে রেখে টানা পায়ে হাঁটা শুরু করে দেয়। তাড়াতাড়ি বাসায় গিয়ে গোসল করে নামাজ আদায় করতে হবে তার। আয়েশা হাঁটতে হাঁটতে শুনতে পায় পিছন থেকে কেউ তাকে আপু বলে ডাকছে। পিছনে তাকাতেই দেখে বাসে তার পাশে বসা মেয়ে তার পিছন পিছন আসছে। দাঁড়িয়ে যায় আয়েশা, আরহা তার কাছে এসে হাঁপাতে থাকে।
আয়েশা কিছুই বুঝতে পারছে না মেয়ে তার কাছে কেন এলো এই মুহূর্তে কিছু জিজ্ঞেস করার আগেই আরহা বলল। বিরক্ত করলাম আয়েশা বাধা বাধা গলায় বলে, না ঠিক তা নয় আপনাকে এখানে দেখে অবাক হলাম। আশেপাশে থাকেন? জি না আমার বাসা টেবুনিয়াতে। চাটমোহরে নেমে পড়লাম। কেন তাহলে আপনার সাথে ভাবলাম কিছু সময় কাকুটাই আপনার অসুবিধা হবে। মুচকি হাসে আয়েশা যদিও সে হাসিটা আরহা নজরে আসে না সজীব কণ্ঠে বলে, বেশ তো আমার বাসায় চলুন। এখানে আমার বাবার বাসা যেখান থেকে উঠেছিলাম ওখানে ডাক ইকতার দেখাতে গিয়েছিলাম। হাঁটা শুরু করে দেয় দুজনে। আরহা নিজের আগ্রহ দমাতে না পেরে বলে ওঠে, ডাক্তারের কাছে কেন জানতে পারি আয়েশা? প্রফুল্লচিত্তে উত্তর দেয়, আসলে কিছুদিন ধরে একটা সমস্যায় ভুগছি। শরীরটাও দুর্বল বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। মাথা ঘুরায়। এই যে দেখুন হাঁটছি কিন্তু বেশ কষ্ট হচ্ছে। আয়েশা কিছুক্ষণ থেমে আবার হেসে বলে, এসব ভুলেও আমার বাড়িতে গিয়ে বলবেন না যান। আমার আব্বা খুব চিন্তা করবে। ও হ্যাঁ আপনার নামটাই তো জানা হলো না। আরহা জবাব দেয়, আমার নাম আরহা। আরহা নামের অর্থ কি জানেন? নাগি আরহা নামের অর্থ খুব সম্ভবত বিজয়ী বা সফল। দোয়া করি আপনি আপনার নামের মতোই বিজয়ী হন। আপনি ঠিক আছেন? আয়েশা আগের মতোই হেসে জবাব দেয়, আলহামদুলিল্লাহ। চলুন এই যে আমার বাবার বাড়ি আসুন আমার সাথে। আশা করছি আমাদের খুব ভালো সময় কাটবে। আরহা আয়েশার পিছু পিছু বাড়িতে প্রবেশ করে। আয়েশাদের বাড়িটা বেশ পুরনো দেয়ালে শেওলা জমেছে বাড়ির উঠোনটা পাকা করা সেটাও হয়তো বৃষ্টির দিনে পিচ্ছিল হয়ে যায়। আয়েশা এগিয়ে গিয়ে দেখে তার বাবা নারকেল ভাঙছিলেন। আরহাকে উদ্দেশ্য করে বলে, ওই দেখুন ওটা আমার আব্বা। আয়েশার বাবাকে দেখে আরহা বেশ চমকিত হয়। গায়ের লোম যেন দাঁড়িয়ে যায় সহসা আয়েশাকে জিজ্ঞেস করে, উনি আপনার বাবা ম্যামের স্বামী মারা গেছে আজ প্রায় 3 দিন হলো। এর মাঝে ম্যাম আজকে রাতে আমাকে তার বাসা ডিনারে ডেকেছেন সাথে আনতে বলেছেন কিছু চকলেট। অনেক অদ্ভুত বিষয়টা। তার চেয়েও অদ্ভুত বিষয় হল গত সপ্তাহে ফাঁকা একটা জায়গায় ম্যামের সাথে দেখা হয়ে যাওয়ার পরে হাত নিয়ে নিয়ন্ত্রণ করতে পারিনি ম্যাম নরম চোখে তাকানো ব্যতীত আর কিছুই বলেনি। উনি যদি ক্রাভাগ কথাও বলতেন কিছু মনে নিতাম না। কিছু ফোনে কথার ফাঁককে জিজ্ঞেস করেছিলাম বাসায় আর কে কে আসবে উত্তরে তিনি বলেন, কেউ নেই মা আর বাবা চলে গেছে শুধু তুমি আসবে। কিন্তু দয়া করে সেই প্লে বয় পারফিউম দিয়ে এসো না এরিক। কি জোনার চকলেটটা মেখে আসবে বাসায় আসলে আমি তোমাকে টাকা দিয়ে দিব সবকিছু আমাকে অবাক করে দিচ্ছিল। একবার ভাবলাম মাইকেলকে ফোন দিয়ে বলবো সব কিন্তু কথার মাঝে ম্যাম একবার বলল যে তুমি আমার বাসায় আসবে। এটা কাউকে বলার দরকার নেই। সন্ধ্যা শেষ হওয়ার আগেই রওয়ানা হয়ে যায় ম্যামের বাসার দিকে। ম্যাম বেলিফুল অনেক পছন্দ করে। এটা অনেক আগে চার্চে থাকতে জানতে পেরেছিলাম কিন্তু বয়স বাড়ার সাথে কেন জান উনার উপরেই দুর্বল হয়ে পড়েছি নিজেকে 1000 বার বুঝিয়েও পিছু হটাতে পারিনি। সেদিন তো নিজেকে একটু বেশি দূরেই নিয়ে ফেললাম সাহস করে উনার নির্ঘিতম্বে হাত দিয়ে ফেলেছি। আমি জানতাম উনি এই সময় এই ফাঁকা রাস্তা দিয়েই যাবেন অদ্ভুতভাবে। তিনি কিছুই বলেনি এরপরে উনার সাথে আর দেখা নেই। কিন্তু সেই দিনের মুহূর্তটা আমাকে ঘিরে রাখত সবসময় মনের ভেতরে তাকে নিয়ে। একটা গান বেজে উঠত নিজেকে কল্পনায় ডুবিয়ে দিতাম তার বুকের মাঝে। তবে ম্যামকে নিয়ে আমি ছাড়া আর কেউ ভাবত কিনা জানি না। আমি কিন্তু অনেকেই জানত যে লেনা ম্যামকে আমি কতটা পছন্দ করতাম। বাসায় এসেছিলাম উনার স্বামীর বিদায়ের দিনে শেষকৃত্যতে। এসে বাসাটা চিনে গেছি তবে জানতাম না যে এই চিনে যাওয়াটা কাজে লাগবে।
বাসার সামনে এসে দেখি লাইট জ্বলেছে, ভেতরের পাতলা পর্দাটা বাতাসের টানে মাঝে মাঝে বাহিরে চলে আসছে। পকেট থেকে ফোন বের করে একটা রিং দিলাম। ম্যামকে রিসিভ করতেই ম্যামকে একটু কণ্ঠে বললাম, আপনার জন্য আপনার বাসার সামনে চলে এসেছি। কিন্তু আমি যে এই সন্ধ্যার আলোতে দাঁড়িয়ে আমার সামনে এমন একটা দৃশ্য দেখব সেটা কল্পনা করতে পারিনি। পাকিস্তানি ক্রস একজন জার্মানি মেয়ে লেনা ম্যাম পর্দা সরিয়ে বাহিরে তাকিয়েছে আমাকে খুঁজতে। এখন তার পরনে লাল রঙের শাড়ি, কান আর গলা ভর্তি গহনা, এটা এখানে দাঁড়িয়ে থাকতেই বোঝা যাচ্ছে তার এমন দর্শনে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থেকে বললাম, এখান থেকে দেখতেই এত সুন্দর লাগছে, সামনে দেখলে মরে যাব না তো? মেরে ফেলার জন্যই ডেকেছি সেখানে। দাঁড়িয়ে না থেকে কাছে এসে দেখ, চলে আসো। উপরে দরজা খোলাই ছিল আমার জন্য, তবে ভেতরে ঢোকার পরে ফুল লক হয়ে যায় সেটা সিঁড়িতে। যখন পা দিব তখন দেখি যে সিঁড়িতে গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। এটা আমাকে আরও অবাক করে দেয়। কি হয়েছে আজকে ম্যামের? এসব কি আসলে আমার জন্যই করা হয়েছে নাকি অন্য কোন কারণ আছে? হয়তো সেটা সামনে গেলেই জানতে পারব। আনমনে যখন দরজা পেরিয়ে ঢুকতে যাব সেই সময় আচমকা ম্যাম অরেঞ্জ জুস হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে যায়। ধাক্কা লেগে জুস কিছুটা পড়ে যায় আমার শার্টে। ম্যাম জিহাবা কাঘি মোড়ে বলে, ইস, একদম খেয়াল করিনি। আমি পরক্ষণেই তার চোখটা যেন আগে টকে যায় আমার উপরে। উনি তখন বিশ্বখেয়াকর কণ্ঠে আমাকে বলে, বাহরেনাস, তোমাকে আজকে দেখতে একজন সুপু খিরুস লাগছে। ভেতরে এসো, এখন লম্বা সময় ধরে তোমাকে দেখা যাবে। ভেতরে ঢুকে নতুন করে আর অঘবাক হলাম না, কারণ দিনের শুরুটাই হয়েছে অঘবাক করা বিষয় নিয়ে, সুতরাং ভেতরটা আমাকে আর অঘিবা করবে না। মোমবাতির আলোতে ঘরটা আরও আলোকিত লাগছে। সোফাতে বসতেই ম্যাম তার হাতের জুস আমাকে দেয়। আমি হাতে নিয়ে যখন এক চুমু মুখ দিব ঠিক তখন ম্যাম বলে, তুমি এতটা ভদ্র তা তো জানতাম না। আমি কোন জবাব দিতে পারলাম না, শুধু এই কথার মানে খুঁজতে থাকলাম। সামনেই বসে উনি এক হাঁটুর উপরে আর এক হাঁটু তুলে নিজেকে অতটা গুছাচ্ছে না এখন। তিনি আমার সামনে, আমি জুস পান করেই চলেছি। ধীরে ধীরে মুহূর্তটা যেন নীরব হয়ে গেল। আমি নীরবতা ভেঙে জিজ্ঞেস করলাম, ম্যাম, আজকে এভাবে ডাকার কারণ কি? তিনি অন্যদিক থেকে চোখ নিয়ে আসে আমার দিকে, নরম কণ্ঠে বলে, এখনই জানতে হবে, রাত এখন লম্বা হয়ে গেছে। তোমার তো যাওয়ার কোন তাড়া নেই? না, আসলে আমি এভাবে কখনো এর আগে কারো আমন্ত্রণ পাইনি। আর আপনি যেহেতু এত খাস করে ডেকেছেন তাই ভাবলাম হয়তো কোন কারণ আছে। তেমন কিছু না, একা লাগছিল তাই ভাবলাম তোমাকে পাশে নিয়ে আজকের সময়টা পার করি। সময়টা কাটাতে চাইছে না এমন কথা শুনে আজকের অঘে বাঘ করা বিষয়গুলো মুছে গেল, কিন্তু অনাঘি কাঙ্ক্ষিত কথা শুনে আমার নিখি শ্বাসটা একটু ধীরগতি হয়ে গেল। তিনি কিনা আমাকে ডেকেছেন, একাই লাগছে তাই তো? সেই ক্ষেত্রে আমি কেন? ম্যাম তখন সামনের সোফা থেকে উঠে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। পাশে এসে বসে অনেকটা গা ঘেঁষে উষ্ণতা মাখা কণ্ঠে তিনি আমাকে বলেন, আমি বিশ্বাস করি তোমাকে, তবে কেন করছি বা করি জানি না সেটাও, কিন্তু তুমি এভাবে চুপসে যাচ্ছ কেন? সেদিন তোমাকে দেখে ভেবেছিলাম তুমি একটু আলাদা সবার থেকে। সেদিনের কথা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এখন সত্যি আমি অনেক নাগের ভাস ফিল করছি। ম্যাম আস্তে করে ভীরুর উপরে হাত রেখে বলে, কারণ সেটাও অজানা। কত টাকা লেগেছে পারফিউমের? আপনার কি এটাই পছন্দ? ম্যাম চোখ বন্ধ করে কোটের উপরে নাক নিয়ে নরম কণ্ঠে বলে, ভীষণ, যেটা বহুদিন আগে আমার প্রেমিকের শিকুর পেয়েছিলাম। আপনার প্রেমিকও ছিল? বিশ্বাস হচ্ছে না। একটু কষ্ট হচ্ছে এই ঘ্রাণ পাওয়ার পরে।
কোলে মাথা গুকক যে হাতের স্পোক হিরস পেতে ইচ্ছে করে, তবে মনে হচ্ছে না বেশি কিছু আশা করা সম্ভব কারো থেকে। যাই হোক, কি খেতে পছন্দ করো তুমি? ম্যাম, আমাকে এখন যেই পরিস্থিতিতে আছড়ে ফেলে দিল, পুরুষ হলে নিজেকে নিয়ন্ত্রণ করা একদম কঠিন। সাহস করে ম্যামের হাত টেনে নিয়ে বললাম, আমি মাথায় ভালো করে হাত বুলিয়ে দিতে পারি, আপনার পছন্দ হতে পারে। এখন কিছু খাবে না দুষ্টু? একটা কথা মুখের আগাতে এসেছিল, কিন্তু সেটা পুক্ষে কুত করে গিলে নিয়েছি। এটা বলে দেরি করার দরকার নেই। দুই হাত দুই দিকে প্রসারিত করে বললাম, বুকে আসবেন নাকি উই রুতে মাথা রাখবেন এখানে? না, বারান্দায় চল। ম্যামের পেছনে পেছনে বারান্দায় গেলাম। বাড়ির অন্য একটা দিক, এটা সামনে একটা বাগান, তারপরে শহরের রাস্তা। মুহূর্তের সাথে যেন বারান্দার আবহাওয়াটা বেশ খাপ খাওয়া। একটা গদির চেয়ার এগিয়ে দিয়ে আমাকে বসতে বলে ম্যাম। লম্বা আছে বেশ এটা। আমি বসতেই ম্যাম মুহূর্তেই তার শিখুর এলিয়ে দিয়ে অধিকারী একজন মানুষের মতো আমার বুকে মাথা রেখে নিজেকে ছেড়ে দেয়। অনুভূতিও যে এমন হয় জানা ছিল না। আমার শরীরটা কেঁপে ওঠে। আমার কিছুটা মাথার চুল কিছুটা সরিয়ে তার চোখ দুটো বের করলাম। ম্যাম তখন বুকের মাঝে আরও তার মুখটা, যেন সে এই ঘ্রাণের ভেতরে নিজেকে ডুবিয়ে দিচ্ছে। ঠিক কি বলবো আমি খুঁজে পাচ্ছিলাম না। ম্যাম তখন জিজ্ঞেস করে, এর আগে কাউকে এভাবে বুকে রেখেছে পেয়ে যে দ্বিতীয় পার্ট দেওয়া আছে? না, কিন্তু আজকে আমার কাছে সবকিছু অনাকাঙ্ক্ষিত লাগছে। সেসব পড়ে শুনব। কিছু কি অনুভব হচ্ছে বুঝতে পারছেন না? বুঝলে জিজ্ঞেস করতাম না। শুনতে ভালো লাগে বেশি। ঘাড়ের কাছে কিছুটা কাপড় সরিয়ে জিজ্ঞেস করলাম, এখানে অনেক সুন্দর লাগে? ম্যাম তখন পিঠ ঘুরিয়ে আমার মুখ বরাবর মুখ রাখে ঠান্ডা কণ্ঠে বলে, একবার গলার নিচে ঠোঁট লাগিয়ে দেখতে পারো? আমার গলা শুকিয়ে আসছিল। আমি তখন বললাম, জুস কি আর আছে নাকি সব শেষ? এই মুহূর্তে জুস কেন লাগছে? তোমার গলা শুকিয়ে গেছে, আমি ভিজিয়ে দিই। কথাটা শুনে জেনশ্বরী ইরোটা একটু কেঁপে উঠল। আমি তখন বললাম, জুসটা পেলে তারপরে দিব না হয়? ম্যাম বুক থেকে উঠে গিয়ে দাঁড়ায়। দাঁড়ানোর পরে উনি আমাকে আঙ্গুল দেখিয়ে বলে, মুখেই যান না বদলে যায়। আমি নিয়ে আসছি জুস। ম্যাম তো ওর গতিতে সামনে থেকে হাওয়া হয়ে যায়। আমি তখন পকেটে মোবাইলের ভাইব্রেশন বুঝতে পারলাম। ইচ্ছে করছিল না এই মুহূর্তে মোবাইল দেখতে, তবুও কেন জানি মোবাইলটা বের করলাম। তখন মনে পড়ল ম্যামের জন্য চকলেটও এনেছি, এখনো দেওয়া হয়নি উনাকে। কে সেটা পাশে রেখে মোবাইলের স্ক্রিন অন করলাম, কিন্তু মেসেজ দিয়েছে মাইকেল। মাইকেল সাধারণত কখনো মেসেজ দেয় না, কিন্তু আমি যখন মাইকেলের মেসেজটা অন করলাম আমার হাত কাঁপতে শুরু করল। ঠান্ডা পরিবেশেও জান কপালটা ঘেমে উঠল আমার। রেনাস্তোর লেনা ম্যাম অ্যাক্সিডেন্ট করেছে। সকাল থেকে তোকে কল দিতে চেষ্টা করছি, কল ঢুকছে না। সন্ধ্যার আগে মেডিকেলে আয়। ময়নাতদন্তের তো আমরা পেয়েছি।